আজ ৮ই ডিসেম্বর ২০২৫। আমাদের হাতে বাংলাদেশের প্রযুক্তি জগৎ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স এসেছে। চলুন শুরু করা যাক। তাহলে প্রথম সোর্সটা বেশ উৎসবের মেজাজের। আজ থেকে ঢাকায় সিটিআইটি মেগা ফেয়ার 2025 শুরু হয়েছে। ৬ দিনের মেলা, বড় বড় সব আন্তর্জাতিক ব্র্যান্ড, নতুন গ্যাজেট, দেখে তো মনে হচ্ছে প্রযুক্তিপ্রেমীদের জন্য এটা একটা বিশাল ব্যাপার। অবশ্যই প্রথম দেখা এটাকে একটা বড় কম্পিউটার বাজার মনে হতে পারে, যেখানে ছাড় দেওয়া হচ্ছে, নতুন ল্যাপটপ বিক্রি হচ্ছে। কিন্তু এর আসল গুরুত্বটা আরও গভীরে। গভীরে কিভাবে? এ ধরনের মেলা একটা দেশের প্রযুক্তি বাজারের জন্য অনেকটা লিটমাস টেস্টের মতো কাজ করে। লিটমাস টেস্ট ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। মানে হলো, এটা বাজারের স্বাস্থ্যটা পরীক্ষা করে। ভাবুন, যখন স্যামসাং, ডেল বা এইচপির মতো বড় ব্র্যান্ডগুলো এত বড় করে অংশ নেয়, তখন তারা আসলে একটা বার্তা দেয়। কি বার্তা? বার্তাটা হলো, বাংলাদেশের বাজার তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কেনার মতো মানুষ আছে, আর তারা নতুন প্রযুক্তিতে টাকা খরচ করতেও রাজি। এটা শুধু কিছু পণ্য বিক্রি নয়, এটা আসলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর আস্থার একটা প্রতিফলন। আচ্ছা আচ্ছা, তার মানে এটা একটা অর্থনৈতিক সূচকও বটে। একদম। কিন্তু এই মেলাকে শুধু ক্রেতা আর বড় কোম্পানির জন্যই, এর বাইরেও কি এর কোনো প্রভাব আছে? অবশ্যই আছে। এর একটা বড় প্রভাব হলো, এটা একটা ইকোসিস্টেম তৈরি করে। হুম। ভাবুন, এই মেলাতে তো শুধু বড় ব্র্যান্ড আসে না, তাদের সাথে আসে স্থানীয় পরিবেশক, ছোট দোকানদার, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। হ্যাঁ। এখানেই হয়তো একজন ছোট ব্যবসায়ী একটা নতুন ব্র্যান্ডের সাথে ডিস্ট্রিবিউটর হওয়ার চুক্তি করে ফেলেন। অথবা কোনো তরুণ ডেভেলপার তার অ্যাপটা দেখানোর একটা সুযোগ পেয়ে যান। ঠিক, এটা একটা নেটওয়ার্কিং হাব। এখানে শুধু পণ্য হাত বদল হয় না, আইডিয়া আর সুযোগও হাত বদল হয়। দারুণ পয়েন্ট। তার মানে এই মেলাগুলো একটা প্রযুক্তির সংস্কৃতিও তৈরি করছে। আর এই যে বাজারের স্বাস্থ্য, আন্তর্জাতিক ব্র্যান্ডের আস্থা, এই সব কিছুই তো দাঁড়িয়ে থাকে একটা মজবুত কাঠামোর ওপর, তাই না? মানে দেশের আইন কানুন, নীতিমালা। একদম ঠিক জায়গায় ধরেছেন। একটা দেশের ডিজিটাল ইকোসিস্টেম কতটা শক্তিশালী হবে তা অনেকাংশেই নির্ভর করে তার প্রযুক্তি নীতিমালার ওপর। আর এখানেই আমাদের পরের সোর্সটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে, যেখানে প্রযুক্তি আর রাজনীতি মিলেমিশে একাকার। হ্যাঁ, আমাদের হাতে থাকা একটি খবরে বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে এনএআইআর নামের একটি নীতিমালা নাকি পর্যালোচনা করা হবে। দলটির পক্ষ থেকে আমির খসরু জানিয়েছেন যে দেশের সব অংশীজন বা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেই এই নীতিমালায় পরিবর্তন আনা হবে। দেখুন, কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা না বলেও এই খবরটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রবণতা কিন্তু লুকিয়ে আছে। কি সেটা? সেটা হলো, প্রযুক্তি নীতিমালা এখন রাজনৈতিক আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে চলে আসছে। ১০-১৫ বছর আগেও হয়তো কোনো রাজনৈতিক দল তাদের ইশতেহারে ইন্টারনেট নীতিমালা বা ডাটা প্রাইভেসি নিয়ে খুব বেশি ভাবত না, কিন্তু এখন এটা অপরিহার্য। কিন্তু একটা প্রশ্ন আছে। এই যে বলা হচ্ছে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হবে, কথাটা শুনতে তো বেশ ভালো লাগে, কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? আমার তো মনে হয় এখানে একটা দ্বন্দ্ব আছে। যেমন ধরুন, একটা টেলিকম কোম্পানি চাইবে ডেটা ব্যবহার করে লাভ করতে, আর একজন নাগরিক চাইবে তার তথ্যের সুরক্ষা। দুজনের স্বার্থটা পুরোপুরি বিপরীত। তাহলে সবার সাথে কথা বলা কি শুধুই একটা রাজনৈতিক কথা? চমৎকার প্রশ্ন। আর এটাই হলো ডিজিটাল গভর্নেন্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবার সাথে কথা বলা মানে এই নয় যে সবাইকে খুশি করা যাবে, এটা সম্ভব না। তাহলে তার আসল অর্থ হলো একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করা। একদিকে যেমন ব্যবসাকে বিকাশের সুযোগ দিতে হবে, উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে, অন্যদিকে তেমনি নাগরিকদের অধিকার, তাদের ডিজিটাল নিরাপত্তা এবং প্রাইভেসি রক্ষা করতে হবে। এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করাটাই একটা ভালো নীতিমালার কাজ। তার মানে এটা একটা দড়ি টানাটানির মতো, একদিকে উদ্ভাবন আর অন্যদিকে নিয়ন্ত্রণ। ঠিক তাই। আর এই ঘোষণাটা এটাই ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের এই দড়ি টানাটানির খেলাটা খেলতেই হবে। প্রযুক্তি এখন আর শুধু আইসিটি মন্ত্রণালয়ের বিষয় না, এটা জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, এমনকি মানবাধিকারেরও বিষয়। এই যে নাগরিকদের অধিকার আর নিয়ন্ত্রণের কথা উঠল, এটা কিন্তু আমাদের খুব সহজেই পরের টপিকে নিয়ে যাচ্ছে। বড় বড় নীতিমালার জগৎ থেকে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে তাকাই, সেখানেও কিন্তু এই নিয়ন্ত্রণের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সোর্সে একটা আর্টিকেল আছে, হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত নম্বর ব্লক করার সহজ উপায়। খুবই সাধারণ একটা টিপস, তাই না? আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও
এই ছোট ব্লক বাটনটা আসলে একটা নীরব বিপ্লবের প্রতীক। নীরব বিপ্লব, একটা ব্লক বাটন। হ্যাঁ, ভাবুন 10-15 বছর আগেও অনলাইন জগৎটা ছিল একটা খোলা ময়দানের মতো। যে কেউ আপনার দরজায় কড়া নাড়তে পারত, আপনাকে মেসেজ পাঠাতে পারত। আপনার খুব বেশি নিয়ন্ত্রণ ছিল না। ঠিক। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ব্যবহারকারীরা এখন ডিজিটাল জগতে নিজেদের বাড়ির দেয়াল তুলছে, দরজা বানাচ্ছে, এবং কাকে ঢুকতে দেবে সেই সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে। এই ব্লক বাটনটা হলো সেই ব্যক্তিগত ডিজিটাল বাড়ির দরজার তালা। বাহ, দারুণ তুলনা। তার মানে আমরা অনলাইন জগতে আর গৃহহীন নই, এখন আমাদের নিজেদের একটা ঠিকানা তৈরি হচ্ছে। একদম। আমরাই ঠিক করছি কে আমাদের সেই ব্যক্তিগত পরিসরে প্রবেশ করতে পারবে। আর এটাকেই বলা হয় ডিজিটাল সুস্থতা বা ডিজিটাল ওয়েলবিং। বাস্তব জীবনে যেমন আমরা মানসিক শান্তির জন্য ঝামেলায় এড়িয়ে চলি, ডিজিটাল জীবনেও তো নিজেকে বাঁচানোর অধিকার আমাদের আছে। এই ছোট্ট ফিচারটা ব্যবহারকারীকে সেই ক্ষমতা দেয়। এটা আমাদের শেখায় যে অনলাইন জগৎটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। এই নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকা উচিত। আর এই ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা, এই বিষয়টা যখন উঠলই, তখন আমাদের পরের সোর্সটা একেবারে মোক্ষম একটা উদাহরণ। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ঠিক এই নিয়ন্ত্রণ নিয়েই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সেদিন একটা জটিল বিষয় নিয়ে রিসার্চ করতে গিয়ে হঠাৎ দেখি পেলোটন বাইকের বিজ্ঞাপন। আমার বেশ খটকা লাগলো। আচ্ছা, টাকা দিয়ে সেবা কিনছি, তার মধ্যে আবার বিজ্ঞাপন কেন? সোর্স বলছে এই অভিজ্ঞতা শুধু আমার একার নয়। আর এই বিভ্রান্তি কমাতেই ওপেন এআই এখন বিজ্ঞাপন নিয়ে নতুন করে ভাবছে। আপনার অভিজ্ঞতাটাই আসলে লাখ লাখ ব্যবহারকারীর মনের কথা। আর এখানেই আমরা এআই কোম্পানিগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছি। সেটা হলো তাদের ব্যবসায়িক মডেল। একদম। চ্যাটজিপিটির মতো একটা মডেল চালাতে যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার লাগে, তার খরচ প্রতিদিন মিলিয়ন ডলার। এখন প্রশ্ন হলো, এই টাকাটা আসবে কোথা থেকে? উপায় তো মূলত দুটোই দেখা যাচ্ছে। এক, ব্যবহারকারীর কাছ থেকে সরাসরি সাবস্ক্রিপশন নেওয়া, যেটা তারা করছে। আর দুই, বিজ্ঞাপন দেখানো, যা গুগল বা ফেসবুক করে আসছে। ঠিক। কিন্তু সমস্যাটা হলো, যারা পকেটের টাকা খরচ করে প্রিমিয়াম সেবা কিনছেন, তারা একটা পরিষ্কার বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা আশা করেন। এটা অনেকটা নেটফ্লিক্স আর সাধারণ টিভি চ্যানেলের মতো। ঠিক ধরেছেন। আপনি নেটফ্লিক্সকে টাকা দেন কারণ আপনি সিনেমার মাঝে বিজ্ঞাপন দেখতে চান না। যখনই একজন পেইড সাবস্ক্রাইবার তার অভিজ্ঞতার মধ্যে কোনো প্রচার দেখতে পান, তখন তার মনে হয়, তাহলে আমি টাকাটা দিচ্ছি কেন? খুব সম্ভবত সেদিকেই যাচ্ছে ব্যাপারটা। যেমন দিনে 5টা প্রশ্ন বিনামূল্যে করা যাবে, তারপর টাকা দিতে হবে। অথবা সাধারণ কাজের জন্য এআই হবে বিজ্ঞাপন সহ, কিন্তু কোডিং বা ডেটা অ্যানালিসিসের মতো জটিল কাজের জন্য প্রিমিয়াম লাগবে। তবে এখানে আরও একটা গভীর বিষয় আছে। সেটা কি? সেটা হলো, এআই এর জগতে আসল পণ্যটা কি? শুধু কি উত্তর দেওয়া, নাকি আমাদের প্রশ্নগুলোও একটা পণ্য? হতে পারে আমাদের প্রশ্ন, আমাদের ডেটা, এগুলোই ব্যবহার করে কোম্পানিগুলো তাদের মডেলকে আরও উন্নত করছে, অথবা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করছে। তাই ওপেন এআইয়ের এই নতুন সিদ্ধান্ত আসলে শুধু বিজ্ঞাপন নিয়ে নয়, এটা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ অর্থনীতি কেমন হবে তার একটা বড় ইঙ্গিত। আর এআই এর এই দ্রুত অগ্রগতি আর জটিল অর্থনীতির কারণেই আমাদের শেষ প্রশ্নটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সোর্সের একটা আর্টিকেলের শিরোনাম হল, কম্পিউটার সায়েন্স ডিগ্রি কি এখনও মূল্যবান? কোডিং শেখা কি জরুরি? অনেকেই তো এখন বলছেন, এআই যদি নিজেই কোড লিখে দিতে পারে, তাহলে 4 বছর ধরে কম্পিউটার সায়েন্স পড়ার দরকার কি? হ্যাঁ, ঠিক তাই। এটা এই মুহূর্তে সবচেয়ে চর্চিত একটা প্রশ্ন। আর সোর্সের শিরোনাম যেমনটা বলছে, উত্তরটা হলো হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের গুরুত্ব আগের চেয়েও অনেক বেশি। হ্যাঁ। কারণ অনেকেই কম্পিউটার সায়েন্স আর কোডিংকে এক করে ফেলেন, কিন্তু কোডিং হলো এই বিষয়ের একটা অংশ মাত্র। তার মানে ব্যাপারটা অনেকটা আর্কিটেক্ট আর রাজমিস্ত্রির মতো। পারফেক্ট অ্যানালজি। এআই হয়তো ইট গাঁথতে সাহায্য করবে, মানে কোড লিখে দেবে, কিন্তু পুরো বিল্ডিংয়ের নকশাটা তো আর্কিটেক্টকেই করতে হবে। ঠিক। কম্পিউটার সায়েন্সের মূল ভিত্তি হল সমস্যার সমাধান করার ক্ষমতা, একটা জটিল সিস্টেমের নকশা তৈরি করা, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই মৌলিক বিষয়গুলো বোঝা। এআই হয়তো আপনাকে একটা ফাংশন লিখে দেবে, কিন্তু 10টা ভিন্ন সিস্টেমকে একসাথে কিভাবে জোড়া লাগালে একটা নির্ভরযোগ্য অ্যাপ তৈরি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে গভীর জ্ঞান দরকার, তা কম্পিউটার সায়েন্সই শেখায়। তাহলে কি বলা যায়, কাজের ধরনটা পাল্টে যাচ্ছে? একদম। আগে হয়তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিনের বড় একটা অংশ যেত কোডের সিনট্যাক্স ঠিক করতে।
এখন হয়তো তার সময় যাবে এআইকে সঠিক নির্দেশনা দিতে, এআই এর তৈরি করা কোডের মান যাচাই করতে, আর পুরো সিস্টেমটা ঠিকমতো চলছে কিনা তা নিশ্চিত করতে। একেবারে দক্ষতার স্তরটা উপরে উঠে যাচ্ছে। ক্যালকুলেটর আসার পর যেমন গণিতবিদরা সাধারণ যোগ বিয়োগ থেকে মুক্তি পেয়ে আরও জটিল সমস্যা নিয়ে ভাবার সময় পেয়েছেন, কম্পিউটার বিজ্ঞানীরা রুটিন কোডিং থেকে মুক্তি পাবেন। তারা এখন মনোযোগ দেবেন সিস্টেম আর্কিটেকচার, সাইবার সিকিউরিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এথিক্যাল এআই ডিজাইন করার মতো বিষয়গুলোতে। এআই নিজে ভুল করতে পারে, পক্ষপাতদুষ্ট হতে পারে। সেই ভুল ধরা এবং ঠিক করার জন্য একজন দক্ষ মানুষ লাগবে, যার কম্পিউটার সায়েন্সের ভিত্তিটা খুব মজবুত। তাই গুরুত্ব কমছে না, বরং আরও বাড়ছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা দেখলাম তা সত্যিই অসাধারণ। ঢাকার একটা প্রযুক্তি মেলা থেকে শুরু করে এআই এর অর্থনৈতিক মডেল পর্যন্ত সবকিছুই আসলে একটা সুতোয় বাঁধা। প্রযুক্তি একই সাথে আমাদের স্থানীয় বাজার, জাতীয় রাজনীতি, ব্যক্তিগত জীবন এবং আমাদের কাজের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। আর এই সব আলোচনার মধ্যে একটা মূল শব্দ বারবার ফিরে এসছে: খাপ খাইয়ে নেওয়া। ঠিক। ব্যবহারকারী হিসেবে আমরা হোয়াটসঅ্যাপে ব্লক বাটনের মতো নতুন টুল ব্যবহার করে ডিজিটাল জীবনে খাপ খাওয়াচ্ছি। ওপেন এআইয়ের মতো কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক মডেলকে বাজারের নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াচ্ছে। রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে প্রযুক্তি এখন তাদের নীতিমালার একটি অবিচ্ছেদ্য অংশ। আর সবশেষে শিক্ষার্থীদেরও বুঝতে হচ্ছে যে ভবিষ্যতের চাকরির বাজারের জন্য তাদের দক্ষতার সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে এবং সেই অনুযায়ী নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে। পুরো প্রক্রিয়াটাই আসলে একটা চলমান পরিবর্তন, আর এই স্রোতে টিকে থাকার জন্য ক্রমাগত শেখা আর মানিয়ে চলায় হয়তো একমাত্র উপায়। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবনার জন্য। অবশ্যই। আমরা তো আলোচনা করলাম যে কম্পিউটার সায়েন্সের মতো কারিগরি দক্ষতার গুরুত্ব কমছে না, শুধু তার ধরন পাল্টাচ্ছে। কিন্তু ভাবার বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা যখন কোডিং, ডেটা বিশ্লেষণের মতো কাজগুলো নিজের হাতে তুলে নিচ্ছে, তখন প্রযুক্তির জগতে কোন মানবিক দক্ষতাগুলো আগামী দশকে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে উঠবে? সৃজনশীলতা, জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নাকি মানুষের আবেগ বোঝার ক্ষমতা? ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখা যেতে পারে।